মঙ্গলবার লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া। হামলার নেপথ্যে বারবার সার্জিসের নাম আসছে, তাকে অবস্থান পরিষ্কার করতে হবে। চালের বাজারে অস্থিরতা, সিন্ডিকেটের অপতৎপরতা রোধে কঠোর হতে হবে। এবং সর্বশেষ জানাবো, সিংড়ায় বিএনপি নেতার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মঙ্গলবার লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী মঙ্গলবার চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনে যাত্রা করবেন। রবিবার রাতে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে সাক্ষাৎ শেষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তথ্য জানান। তিনি বলেন, মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে দেশের গণতন্ত্রের আপসহীন নেত্রী, যিনি জনগণের অত্যন্ত আদরে দেশের গণতন্ত্র সার্বভৌমত্বের ক্ষেত্রে আপসহীন, তিনি তার চিকিৎসার জন্য আগামী 7 জানুয়ারি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন তার চিকিৎসার জন্য। সে কারণে আমরা জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ এসেছিলাম তাকে বিদায় শুভেচ্ছা জানাতে, এবং সেই সঙ্গে আমরা তার সঙ্গে কথা বলেছি, আলাপ করেছি। তিনি বলেন, পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে এই দোয়া করেছি যে আল্লাহ তাআলা যেন তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে নিয়ে আসেন এবং আমাদের গণতন্ত্রের জন্য যে সংগ্রাম চলছে সেই সংগ্রামে তিনি নেতৃত্ব দেন এবং সেই সংগ্রাম সফল করবেন বাংলাদেশের মানুষের সেই প্রত্যাশা। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি তার এই যাত্রা যেন সফল হয়, তিনি সুচিকিৎসা নিয়ে যেন আমাদের মাঝে আবার ফিরে আসতে পারেন, তিনি যেন সুস্থভাবে যেতে পারেন এবং সুস্থভাবে ফিরে আসতে পারেন, আমরা সেই কামনা করেছি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্দেশনা দিয়েছেন একসঙ্গে কাজ করো, জনগণের পক্ষে কাজ করো, গণতন্ত্রের জন্য কাজ করো। আশা করি তিনি দ্রুতই সুস্থ হয়ে ফিরে আসবেন। হামলার নেপথ্যে বারবার সার্জিসের নাম আসছে, তাকে অবস্থান পরিষ্কার করতে হবে। কেন্দ্রীয় শহীদ মিনারে গতকাল শনিবার জাতীয় বিপ্লবী পরিষদ আয়োজিত নাগরিক সমাবেশে হামলার ঘটনা ঘটেছে। এতে গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান সহ জাতীয় বিপ্লবী পরিষদের বেশ কয়েকজন আহত হন। এই হামলার নেপথ্যে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সম্পাদক সার্জিস আলমের জড়িত থাকার অভিযোগ ওঠে। হামলার প্রতিবাদে রোববার গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ করে। দলটির মুখপাত্র ফারুক হাসানের ওপর হামলাকারীদের 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান সভাপতি নুরুল হক নূর। সমাবেশ শেষে নূরের নেতৃত্বে একটি মিছিল নিয়ে শাহবাগ থানায় যান দলটির নেতাকর্মীরা। সমাবেশে নূর বলেন, আগামী 24 ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে আমাদের নেতাকর্মীরা ব্যবস্থা নেবে। বারবার সার্জিসের নাম আসছে এই হামলার নেপথ্যে, আশা করি সে তার অবস্থান পরিষ্কার করবে। এই হামলার পেছনে বিদেশি ষড়যন্ত্র থাকতে পারে। একই দাবি জানানোর পাশাপাশি দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান সমাবেশে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিও তোলেন। এ সময় তিনি উপদেষ্টা পরিষদের সমালোচনা করে বলেন, প্রধান উপদেষ্টাকে বলতে চাই, যেসব উপদেষ্টা জনগণের পালস বোঝেন না তাদের বাদ দিয়ে নতুন উপদেষ্টা নিয়োগ করুন। ফারুকের উপর হামলাকারীদের 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা না হলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ঘেরাও করব, তার অপসারণের আন্দোলন করব। এই বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খালিদ মনসুর বলেন, তারা আমাদের এখানে এসেছেন অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করার দাবিতে। আমরা তাদের বলেছি মামলা হয়েছে, আমাদের কাজ চলমান, আসামিদের গ্রেপ্তার করতে আমাদের ন্যূনতম একটা সময় দিতে হবে। তারা 4 জনের নাম সহ অজ্ঞাত 10 থেকে 15 জনের বিরুদ্ধে মামলা করেছে। আমরা হামলার ঘটনার ভিডিও ফুটেজ সংগ্রহ করেছি, দ্রুতই আসামিদের গ্রেপ্তার করব। প্রসঙ্গত, গতকাল শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় বিপ্লবী পরিষদের নাগরিক সমাবেশে বক্তব্য দেওয়ার কিছু সময় পর গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসানের উপর হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম জড়িত বলে অভিযোগ করেন জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনি ইহসান। শনিবার রাতে সামাজিক মাধ্যমে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, জাতীয় বিপ্লবী পরিষদের সমাবেশে হামলা নেপথ্যে জাতীয় নাগরিক কমিটি সার্জিস আলম জড়িত। হামলাকারীরা একসময় যুবদল করলেও বর্তমানে সার্জিসের সঙ্গে সম্পৃক্ত। সার্জিস আমাদের নাগরিক সমাবেশ বানচালে জড়িত থাকার অডিও ক্লিপস আমি এক ছাত্র উপদেষ্টার কাছে পাঠিয়েছি। চালের বাজারে অস্থিরতা, সিন্ডিকেটের অপতৎপরতা রোধে কঠোর হতে হবে। এখন আমনের ভরা মৌসুম, আমদানিও হচ্ছে চাল, এর ফলে বাজারে সরবরাহ বেড়েছে। উদ্বেগজনক বিষয় হলো তারপরও মিলারদের কারসাজিতে চালের বাজারে অস্থিরতা বিরাজ করছে। 2 সপ্তাহের ব্যবধানে সরু চাল কেজিতে বেড়েছে 10 টাকা, মোটা চাল বেড়েছে 5 থেকে 7 টাকা। ভরা মৌসুমেও চাল কিনতে বিড়ম্বনার শিকার হওয়ার বিষয়টি মেনে নেওয়া যায় না। সরবরাহে ঘাটতি না থাকলেও কেন চালের বাজার অস্থির, এই প্রশ্নের সদুত্তর মিলছে না। আমাদের স্মরণে রয়েছে 1 বছর আগে আমনের বাম্পার ফলনের পাশাপাশি সরকারি গুদামে চালের মজুদ ছিল পর্যাপ্ত, বাজারে পণ্যটি সরবরাহ ছিল পর্যাপ্ত। তারপরও ভরা মৌসুমে তখন চালের বাজার ছিল অস্থির। তখন বলা হতো কারসাজি করে চালের বাজার অস্থিরতা সৃষ্টি করা হয়েছে। তখন এটিও বলা হতো তৎকালীন আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ ব্যবসায়ীরাই কারসাজি করে বাজারে অস্থিরতা সৃষ্টি করেছে। প্রশ্ন হলো, এখন কারা কারসাজি করছে? চালের বাজারে যে অস্থিরতা সৃষ্টির নেপথ্যে সিন্ডিকেট সক্রিয়, এটি বহুল আলোচিত। অতীতেও আমরা লক্ষ্য করেছি পণ্যের দাম কমাতে আমদানি শুল্ক কমানো সহ নানা উদ্যোগ নেওয়া সত্ত্বেও বাজারে এর প্রভাব পড়েনি। এর মূল কারণও সিন্ডিকেটের অপতৎপরতা। কাজে যারা চালের বাজার
অস্থিরতা সৃষ্টি করছে তাদের দ্রুত আইনের আওতায় আনা না হলে সিন্ডিকেটের সদস্যরা অন্যান্য নিত্যপণ্যের বাজারে অস্থিরতা সৃষ্টির চেষ্টা অব্যাহত রাখবে। আমাদের এটাও স্মরণে রয়েছে, 1 বছরের বেশি আগে বেসরকারি আমদানিকারকদের 14,90,000 টন চাল আমদানির অনুমোদন দেওয়া হলেও কাঙ্ক্ষিত সময় মাত্র 1/3 চাল আমদানি করা হয়েছিল। এসব তথ্য বিবেচনায় নিলে স্পষ্ট হয় বিভিন্ন গোষ্ঠী নানা কৌশলে চাল সহ নিত্যপণ্যের বাজারে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করে যাচ্ছে। ফাঁদ পেতে অতিরিক্ত মুনাফা লাভ যাদের স্বভাব তাদের উপর ভরসা করা যায় না। অতীতে লক্ষ্য করা গেছে, যখন অবৈধ মজুদ বিরোধী অভিযান শুরু হয় তখন সংশ্লিষ্ট পণ্যটির সরবরাহ সংকট আরো তীব্র আকার ধারণ করে। এ থেকে স্পষ্ট সিন্ডিকেটের শেকড় কত গভীরে গিয়ে পৌঁছে, যে কাজে সিন্ডিকেটের অপতৎপরতা রোধে সরকারকে কঠোর হতে হবে। নিত্যপণ্যের দাম চড়া থাকলে গরিব মানুষ বাধ্য হয়ে খাওয়া কমিয়ে দেয়। যেভাবেই হোক নিত্যপণ্যের বাজারে অস্থিরতা দূর করতে হবে। সিংড়ায় বিএনপি নেতার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ। নাটোরের সিংড়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া পরিষদের সাবেক আহ্বায়ক বিএনপির কর্মী এনায়েত করিম রাঙ্গার নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। বক্তারা বলেন, বিএনপি নেতা এনায়েত করিম রাঙ্গা বিএনপির একজন সক্রিয় কর্মী ছিলেন। এছাড়া জুলাই আগস্ট বিপ্লবে নিজের জীবন বাজি রেখে ঢাকার সভা সমাবেশে অংশগ্রহণ করেন, কিন্তু পারিবারিক বিরোধের জের ধরে আপন ভাতিজা ছাত্রলীগ নেতা ফয়সাল আহমেদ নিজেকে সমন্বয়ক পরিচয় দিয়ে আপন চাচা রাঙ্গাকে ঢাকা সূত্রাপুর ও বনানী থানায় 3টি হত্যা মামলায় জড়িয়ে দেন। আর ফয়সাল আহমেদের বাবা আবু জাহিদ স্থানীয় আওয়ামী লীগ নেতা সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সাথে বাবা ও ছেলে সখ্যতা ছিল। বক্তারা অভিযোগ করেন, পারিবারিক বিরোধের প্রতিশোধ নিতে আপন ভাতিজা ও ঢাবি ছাত্রলীগ নেতা ফয়সাল আহমেদ নিজেকে সমন্বয়ক দাবি ও প্রভাব খাটিয়ে ঢাকার রাজনৈতিক সহ 3টি হত্যা মামলায় চাচা রাঙ্গাকে জড়িয়ে দিয়েছেন। সেই মামলায় গত 28 ডিসেম্বর রাঙ্গাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সঠিক তদন্তের মাধ্যমে ব্যবস্থার দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। গত 28 ডিসেম্বর রাতে সিংড়া উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের নিজ বাড়ি থেকে এনায়েত করিম রাঙ্গাকে গ্রেপ্তার করে ঢাকায় শীর্ষ সন্ত্রাস হিসেবে আদালত পাঠায় সিংড়া থানা পুলিশ। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে তিনি কারাগারে। রাঙ্গার স্ত্রী উম্মে কুলসুম পাপিয়া বলেন, 1996 সাল থেকে ছাত্রলীগ নেতা ফয়সাল আহমেদের বাবা চাচাদের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ শুরু হয়। 2023 সালে 18 আগস্ট পূর্ব বিরোধের জেরে ছাত্রলীগ নেতা ফয়সালের বাবা তার সৎ ভাই তোয়েব আলীকে প্রকাশ্যে গুলি করেন। এই ঘটনায় হত্যা মামলার তার বাবা গ্রেপ্তার হয়ে 21 দিন জেল খাটার পর তৎকালীন প্রতিমন্ত্রী পলকের সহযোগিতা ছাড়া পান। এই ঘটনার সময় রাঙ্গা নির্যাতিত তোয়েব আলীর পক্ষে থাকায় এখন তাকে ভাতিজা ফয়সাল শায়েস্তা করার জন্য একের পর এক হত্যা মামলায় আসামি করাচ্ছেন। তিনি বলেন, তার স্বামী সারা জীবন বিএনপি রাজনীতির সাথে জড়িত। জুলাই বিপ্লবে নিজের জীবন বাজি রেখে নিজের শিশু পুত্র সহ ঢাকার সব সভা সমাবেশে অংশ নিয়েছেন। আন্দোলনে আহত 20 জনকে চিকিৎসা সহায়তা দিয়েছেন। এখন দুর্ভাগ্যজনকভাবে তার স্বামীর আপন ভাতিজা ঢাবি সূর্য সেন হল ছাত্রলীগের সাবেক নেতা ফয়সাল আহমেদ পারিবারিক বিরোধের জের ধরে জুলাই বিপ্লবের পর নিজেকে সমন্বয়ক পরিচয় দিয়ে নিজের চাচাকে ঢাকার সূত্রাপুর থানায় একে একে 3টি হত্যা মামলায় জড়িয়ে দিয়েছেন।